বিচার পেতে এই দীর্ঘসূত্রিতার ভয় আমরা গোড়া থেকেই পাচ্ছিলাম। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কলকাতা পুলিশ থেকে সিবিআই তদন্তে হাত বদল হয়ে চলেছে, অথচ বিচার এখনো অধরা। উপরন্তু সুপ্রিম কোর্টের রাজ্য সরকার ও সরকারের উকিল কপিল সিব্বলকে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতিকে যেন তেন প্রকারেণ থামানোর জন্য ন্যাক্কারজনক একটা ভূমিকা রাখতে দেখলাম আমরা। ওনারা বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে মানুষ মারা যাচ্ছেন, রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে ইত্যাদি। আমরা স্পষ্ট আরো একবার মনে করিয়ে দিতে চাই, রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে রোগী পরিষেবা চালু আছে। সিনিয়র ডাক্তারেরা অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিচ্ছেন লাখো মানুষকে। অর্থাৎ সরকার মিথ্যে কথা বলছে, সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখা হচ্ছে। আমরা মনে করছি এটা আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করে আন্দোলনের প্রতি মানুষের যে বিপুল জনসমর্থন তাকে বিপথে চালিত করার এক ন্যাক্কারজনক প্রচেষ্টা। আমরা সরকারি কৌশলী কপিল সিব্বল এবং স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি সুপ্রিম কোর্টকেও বিপথে চালিত করার এই ভিন্ন প্রচেষ্টার জন্য। আমরা সরকার তথা সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে চাই, কেবল জুনিয়র ডাক্তাররা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ নন, তারা শিক্ষানবিশ মাত্র। আর যদি সরকারি পরিসংখ্যানগুলিকেও আমরা সত্যি বলে মেনে নিই, যদি কেবল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তা আসলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর অভাব, সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত বেহাল দশাকেই স্পষ্ট করে তোলে। এর দায় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না। আমরা আরো দেখলাম গত 27শে আগস্টের একটি রাজনৈতিক কর্মসূচিতে হওয়া হিংসাত্মক কার্যকলাপের দায়ও কপিল সিব্বল ও রাজ্য সরকার আমাদের কাঁধে চাপালেন। আমরা স্পষ্ট মনে করিয়ে দিতে চাই, আমরা 26শে আগস্টেই স্পষ্ট করেছিলাম উক্ত রাজনৈতিক কর্মসূচিটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এ ধরনের কোনো হিংসাত্মক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচিকে কখনো সমর্থন করিনি, ভবিষ্যতেও করব না। কিন্তু যেভাবে সরকার তথা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে এই মিথ্যাচারটি করলেন, তারও আমরা তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি। কেবলমাত্র পুলিশ আর সিসিটিভি দিয়ে রোগী সুরক্ষা সুনিশ্চিত করা যায় না, তাহলে 1 মাস আগেও এবং আমরা যদি আজকে কর্মবিরতি তুলেও নিই, তারপরে দাঁড়িয়েও যে রোগীর ভোগান্তি হবে তার দায় স্বাস্থ্য ভবন কেন নেবে না? এই প্রশ্নটা তাকে জিজ্ঞাসা করুন। স্বাস্থ্যমন্ত্রীকে এই প্রশ্নের দায় নিতে হবে। আজকে বলা হচ্ছে যে আমরা যদি জনবিরোধী হই, তাহলে আজকে আমরা গিয়ে দাঁড়িয়ে এত এত জায়গায় আপনারা দেখেছেন যে আমরা অভয়া ক্লিনিক করতাম না। আমরা যদি জনবিরোধী হতাম তাহলে জনতার আদালত বসাতাম না। আপনারা খুব ভালো করে জানেন, গতকাল আমরা এই জনতার আদালত যে বসিয়েছিলাম, সেখানে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলাম এবং তারা বারবার বলে গেছে যে যে আপনারা আন্দোলনটা চালিয়ে যান, আপনাদের আন্দোলন বিচারের দাবিতে তো বটেই। আমরা যে রোগী পরিষেবা পেতে এতদিন ধরে ভুক্তভোগী হয়েছি, স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি, সেইগুলো যে আপনারা সামনে আনতে পেরেছেন, সেটাকেও সামনে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায় কিন্তু সাধারণ মানুষ আমাদের উপর দিয়েছেন। আমাদের কাছে প্রত্যেকদিন রোগীরা আসছেন, আমরা যে প্রোটেস্ট মঞ্চ, এই যে ধর্ণা মঞ্চ করে বসে রয়েছি, এবং আমাদের এখানে যে রোগীরা পরিষেবা পাচ্ছেন, তারা রোগী পরিষেবা নিচ্ছেন এবং আমাদের কাছে এসে আপনারা যদি প্রেস মাইকে বলে যাচ্ছেন, সেই খবরগুলো প্লিজ আপনারা করুন যে আমরা রোগী পরিষেবা পাচ্ছি এবং আপনারা এই যে আন্দোলন করছেন তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সাধারণ গণমানুষের প্রতি আমাদের এই ভরসাটুকু কিন্তু এখনো রয়েছে যে তারা আমাদের পাশে এভাবেই থাকবে। আমাদের এই আন্দোলন এক সার্বিক আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন। সরকার বা সুপ্রিম কোর্ট একথা যেন ভুলে না যান। সাধারণ মানুষের ওপর এহেন ঘৃণ্য আক্রমণ আমাদের ওপরেও আক্রমণ হিসেবেই আমরা দেখছি। দাবি তুলছি অবিলম্বে এই ঘটনাগুলির সাথে জড়িত সকলকে শাস্তি দেবার। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার
বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক লজ্জাজনক নির্লজ্জতার পরিচয়। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন, আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হটতে পারি না। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝবো সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকবো। যে আমরা জুনিয়র ডাক্তার সরকারের স্পেসিফিক, আমরা হচ্ছে শিক্ষানবিশ স্টুডেন্ট, তাহলে আমরা যদি স্টুডেন্ট হই, একটা সিস্টেম যদি শুধুমাত্র স্টুডেন্টদের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে কি আপনাদের কাছ থেকে আমরা এই প্রশ্নটা রাজ্য সরকারের কাছে রাখতে পারি না যে এই হেলথ সিস্টেম দিয়ে আদৌ কি সাধারণ মানুষের পরিষেবা দেওয়া সম্ভব? তাহলে এইটা যদি হয়, তাহলে এই কথাটা থাকছে না কেন যে এতদিন অব্দি হেলথ রিক্রুটমেন্টের অবস্থা কি, স্বাস্থ্য পরিষেবা যেটা চলছে সেই স্বাস্থ্য পরিষেবার সত্যিকারের অবস্থা কি? তাহলে এই আন্দোলন যদি সত্যিকারের সদর্থক ভূমিকা রাখে, তাহলে স্বাস্থ্য দপ্তর এই জায়গাগুলোকে নিয়ে যদি তারা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রশ্নে এতটাই সদর্থক থাকতে চায়, তাহলে এই সমস্যাগুলো মেটাচ্ছে না কেন? এই আন্দোলনের দাবির সুর ধরেই এই কথাটা বলতে চাই যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার যদি প্রশ্নই এসে থাকে, তাহলে এই দাবিগুলো হেলথ রিক্রুটমেন্ট শূন্য পদে যে এখন অব্দি যে ফাঁকা আছে সেগুলো পূরণ করা হচ্ছে না। পরিষ্কারভাবে যে কথাটা রাখতে চাইছি সেটা হচ্ছে এটাই, আমাদের দাবি সুপ্রিম কোর্টও কখনো বলেনি যে এটা দাবিটা ন্যায়সঙ্গত নয়। তাহলে ন্যায়সঙ্গত দাবিতে যদি কোনো আন্দোলন হয়ে থাকে, সেই ন্যায়সঙ্গত দাবি মেটানোর দায়িত্ব একটা সরকার। তাহলে সেই দাবি যদি ন্যায়সঙ্গত হয়, তাহলে রাজ্য সরকার যদি মনেই করে যে আমরা কাজে যোগ দিই, আমরাও মনে করি আমরা কাজে যোগ দিই, তাহলে এই দাবি মেনে নিতে কি সমস্যা? আমরা তো আহামরি কিছু দাবি রাখিনি, আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার এবং সুস্পষ্ট। যে সন্দীপ ঘোষ স্যারের এগেনস্টে যে কমপ্লেন ছিল, সেই কমপ্লেন থেকে যে কেন তাকে তার এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি তৈরি করে সাসপেনশন হবে। যে স্বাস্থ্য দপ্তর এতদিন অব্দি জানতো যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত, তাহলে তাদের এগেনস্টে এখনো সরকারের পক্ষ থেকে সদর্থক ভূমিকা কেন নেওয়া হচ্ছে? আমরা পুলিশ কমিশনার নগরপালের ক্ষেত্রে দেখেছি, সিপির ক্ষেত্রে পদত্যাগের দাবি রেখেছি এবং সেক্ষেত্রে একটি সুস্পষ্ট বক্তব্য রেখেছি। চতুর্থ এবং পঞ্চম যে আমাদের দাবি ছিল সেটা হচ্ছে সেফটি, সুরক্ষা এবং সেফটি সিকিউরিটির প্রশ্ন, এবং কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য রেসিডেন্ট অ্যাসোসিয়েশন তৈরি করা এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করা। এই দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে কি বাধা থাকতে পারে, কি এমন অন্যায় দাবি রাখছে? তাহলে এই অন্যায় দাবি যদি না হয়, তাহলে আমরা মনে করি গণতান্ত্রিক পরিসরে একটা সরকারের এই দাবি